দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। হাভেলি প্রপার্টি সময়ের ভাবনার পক্ষ থেকে আমি মাহমুদুর রহমান মান আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নির্বাহী পরিচালক, সুচিন্তা বাংলাদেশ। উপস্থিত আছেন মাহি বি চৌধুরী, যুগ্ম মহাসচিব, বিকল্পধারা। জনাব আরাফাত এবং মাহি বি, আপনাদের দুজনকেই স্বাগত। মানে আমার এখন হঠাৎ মনে হলো আপনারা দুজনের আগে একবার ঠিক এরকম একসাথে এসেছিলেন প্রোগ্রামে, দুজনেই ছিলেন আর কি। দর্শক মন্ডলী, অনুষ্ঠান শুরুর আগেই তো অতিথিরা আসেন, আমরাও আসি, কথা হতে থাকে এবং এরকম হয় আজকে হয়েছে যে অনেকক্ষণ ধরে কথা বলেছেন ওনারা, মনে হচ্ছিল ওটাই যদি ধরে রাখতে পারতাম, আপনাদের শোনাতে পারতাম, সম্ভবত সবচাইতে প্রাণবন্ত একটা আলোচনা ওখানেই হতে পারত। দুজনেই কথা বলছিলেন বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সম্ভাবনা নিয়ে, সংকট নিয়ে, রাজনীতি নিয়ে। আমি চাইব আগে যেরকম করেই ভাবি, আজকে চাইব এই বিষয়টাই আরো বিস্তারিত এবং গুছিয়ে তারা কথা বলবেন। প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ এ আরাফাত, কথা শুরু করেন। আমার কাছে আপনার কাছে একটা, আপনার এই যে রাইট আপনি আমার কাছে আছে, বাংলাদেশের শক্তি এবং সম্ভাবনা, একটি বিশ্লেষণ, বিস্তারিত পড়া যাবে না, আপনি এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে। ধন্যবাদ মান্না ভাই। বেসিক্যালি কিছুদিন ধরে আমি চিন্তা করছিলাম যে আসলে আমাদের রাজনীতি নিয়ে যত আলোচনা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, আমরা নেগেটিভ কথা বেশি বলতে, শুনতে এবং পত্রপত্রিকায় নিয়ে আসতে বা পাবলিশ করতে দেখি বেশি। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ তো এত কিছু পরে এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছেও, এবং এই এগিয়ে যাওয়ার যে বিষয়গুলি হয় আমরা অনেক ক্ষেত্রে দেখি না, অথবা আমরা হয়তো ইগনোর করে, যে ওভারলুক করি। আমাদের ফোকাস অনেক বেশি থাকে কোথায় আমরা ভুল করছি, বা অনেক সময় আমাদের এই যে বিশ্লেষণগুলি হয়তো ফ্যাক্টস বেসড হয় না, ধারণা প্রসূত, পারসেপশন বেসড হয়ে যায়। তো এই জন্য এগুলো নিয়ে কাজ করার একটা ঝোঁক তৈরি হয়েছে আমার মধ্যে। আমি নিজের ভিতরে নিজের কি বলবো এটাকে, সেলফ মোটিভেশন থেকে এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখন যেটি হচ্ছে, এখান থেকে আমি দেখি অনেক পজিটিভ কিছু আছে দেশকে নিয়ে বলার। সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এই লেখাটি আমি লেখার চেষ্টা করেছি, এবং এটি শেষ নয়, আমি এটাকে আরো এক্সপ্যান্ড করবো। আমার যেটি ইচ্ছা আছে আসলে ইংরেজিতে এটাকে যদি এভাবে বলি যে এই বাংলাদেশের স্ট্রেংথ অ্যান্ড পোটেনশিয়াল, এর শক্তি এবং এর যে সম্ভাবনা, সেইটা আমাদের অনুধাবন করতে হবে। আমরা কিন্তু অনেক দূরে গেছি মুক্তিযুদ্ধের পরে থেকে। আমি নিজেও কিছু বিষয় এখানে ব্যাখ্যা করেছি। আমাদের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, এখানে অনেকবার আমরা মুখ থুবড়ে পড়েছি, এই শব্দটি আমি ব্যবহার করেছি, কিন্তু বারে বারে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবং আমি মনে করি যে আমরা আমাদের রাজনৈতিক এবং আর্থসামাজিক যে অবস্থা এবং তার যে সংস্কৃতি এবং যে ধারা, তা সেখানে আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা তো আছে অবশ্যই, কিন্তু কোথায় জানি বাঙালি জাতি বারে বার গণতন্ত্রের প্রতি তার আকাঙ্ক্ষা থেকে এবং সামাজিক যে কিছু মূল্যবোধের জায়গা আছে যেগুলো বিভিন্ন সময় বিকশিত হচ্ছে, এবং সেই জায়গা থেকে, এবং আমাদের তো ইতিহাস আরো অনেক পেছনের, যেটি আগেও আমি বলেছি, যে আমাদের লিটারেচারে যদি দেখি, আমাদের ঐতিহ্যে যদি দেখি, আমরা অনেক বেশি অসাম্প্রদায়িক চেতনার, আমরা অনেক বেশি মানবতাবাদী। সেই জায়গা থেকে আমরা বারবার ঘুরে দাঁড়াই, এবং এখন আমি দেখছি বাংলাদেশ সত্যিকার অর্থে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের যা ব্যর্থতা যা ছিল, যা কালিমা ছিল, সবকিছুই আমরা আসলে মুছে ফেলার একটা যাত্রা শুরু হয়েছে আমার মনে হচ্ছে। এবং এখানে উন্নয়নকে আমি দুইভাবে দেখি। একটি হচ্ছে অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটি হয়, যেটা অর্থনৈতিক উন্নয়ন, যেটি খুবই দরকার আছে, কারণ সেই উন্নয়ন ছাড়া আসলে সত্যিকার স্বাধীনতার পূর্ণতা পায় না। আরেকটি উন্নয়ন যেটি, সেটি হচ্ছে মূল্যবোধের উন্নয়ন। সেটি হচ্ছে সমাজে গণতন্ত্র থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যে বিষয়গুলোতেও আমাদের অনেক ঘাটতি আছে আমি মনে করি। এবং বড় বড় জায়গাতে আমাদের আনরিজলভ কিছু ইস্যু থেকে গেছে একটা লম্বা সময় ধরে। তো আমি দেখছি দুটো ক্ষেত্রেই আমরা কোথায় জানি একটা ক্লিনজিং এফর্ট নিয়েছি, পরিচ্ছন্ন করার একটা যে বিষয়। আমাদের গণতন্ত্র ধাক্কা খেয়েছে মুক্তিযুদ্ধের পরবর্তীতে, মুক্তিযুদ্ধের চেতনা ধাক্কা খেয়েছে। কি বলেছেন আপনি, অর্থনৈতিক নাকি রাজনৈতিক? কোন বিষয়টি? হ্যাঁ, আমি বলছি যে আমরা এগিয়ে গেছি বলবো না, কারণ সময় তো খুশি দিন হলো না, বাট এগিয়ে যাওয়ার যাত্রায় আমরা, মানে আমি এই যাত্রা শুরু হয়েছে বলবো আমি, এবং খুব দ্রুত গতিতেই সম্ভবত আমরা এগিয়ে যাচ্ছি। দুটো ক্ষেত্র বলেছেন তো, আমি প্রথম মিস করেছি। একটা মূল্যবোধ বলেছেন, আগেরটা গণতন্ত্র বা অর্থনীতি, কোনটা বলেছেন? না, আমি একটি বলছি মূল্যবোধ, যার মধ্যে গণতন্ত্র পড়ে বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলি পড়ে, জাস্টিস এগুলো পড়ে। আর আরেকটি আমি বলেছি অবকাঠামোগত উন্নয়ন, যেগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, যেটি অ্যাবসেন্সে আসলে সবকিছুই
অর্থহীন হয়ে পড়ে। জি। এবং আমাদের মুক্তিযুদ্ধের পূর্বেও যদি আমরা দেখি, আমাদের আসলে দেখেন যে স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু অর্থনৈতিক বৈষম্যের আগেও সাংস্কৃতিক বৈষম্যের কারণে। যখন রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হবে না, এই ধরনের বিষয়টি আমাদের আঘাত করে, আমাদের আত্মমর্যাদা বোধে আঘাত করে, তখন কিন্তু আমরা অনেক বেশি প্রতিবাদী হয়ে উঠেছি। তারপরে ধীরে ধীরে আমরা দেখেছি হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, তারপর আমরা প্রতিবাদী হয়েছি। আমাদের গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের গেছি এবং পরবর্তীতে আমরা স্বাধীন হলাম। তো এরকম একটি জাতি আমারও বিশ্বাস ছিল যে আমরা ঘুরে দাঁড়াবো, এগিয়ে যাব। এবং আজকে এসে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিতে চাই। আমরা সবাই জানি যে গোল্ডম্যান স্যাক্স বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট বের করেছিল গোটা বিশ্বের যে দেশগুলি এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, বিশেষ করে তাদের একটি তারা লিস্ট করেছিল যে 4টি দেশকে নিয়ে, যাকে বলে ব্রিক কান্ট্রিজ, BRIC। এই 4টি দেশ হচ্ছে পরবর্তী ইকোনমিক জায়ান্ট হবে ওয়ার্ল্ডে। এদের মধ্যে হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, চায়না অ্যান্ড রাশিয়া। তো এবং তারপরে তারা করেছিল যে নেক্সট 11 আরেকটি রিপোর্ট, এবং সেখানে 11টি দেশকে বলা হয়েছিল এই ব্রিক কান্ট্রি পরে তারা এসছে। সেই নেক্সট 11-এর মধ্যে বাংলাদেশ কিন্তু ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি শেয়ার করতে চাই দর্শকদের সাথেও, যে খুবই রিসেন্টলি সিটি গ্রুপ, আর একটা বিগ জায়ান্ট যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা এই গোল্ডম্যান স্যাক্স এইটার বেশ কিছুদিন পরে এসে তারা বলছে, তারা আরেকটা রিপোর্ট বের করেছে, সেটিকে ওরা বলছে 3G কান্ট্রিজ। 3G মানে 3টা জি। তার মানে হচ্ছে যে গ্লোবাল গ্রোথ জেনারেটর যারা ভবিষ্যতের জন্য 2010 অনওয়ার্ড 2040, এরকম 11টি দেশের নাম ওরা বলেছে। এবং ইন্টারেস্টিংলি ব্রিকের 2টো দেশ কিন্তু বাদ পড়ে গেছে এই 11টি দেশ থেকে, তার মধ্যে রাশিয়া একটি এবং ব্রাজিল একটি। এবং বাকি যে দেশগুলি এখানে আছে আফ্রিকান 2টি দেশের মধ্যে চলে এসছে, এবং বাংলাদেশ কিন্তু কনসিস্টেন্টলি এর মধ্যে আছে। এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারে 20 হওয়ার আগে আসে বলে ইন্টারেস্টিংলি বাংলাদেশ দিয়েই তারা শুরু করেছে সবগুলো দেশের নাম। তো এটি কিন্তু আমাদের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার আমরা মনে করি। এবং একই সাথে আমি মনে করি বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বলেই এই বিষয়টি উঠে এসেছে এবং বাংলাদেশ জায়গা করে নিচ্ছে। গোটা বিশ্বে অনেক দেশ আছে, এর মধ্যে 11টি দেশের মধ্যে বাংলাদেশ আছে। এবং যে বিষয়গুলোকে মাথায় রেখে তারা এই অ্যানালিসিসটা করেছে, সেখানে কিন্তু দেখেন আছে যে মেজার অফ দ্য ডোমেস্টিক সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, দেশের মধ্যে আভ্যন্তরীণ ইনভেস্টমেন্টের যে বিষয়টি, দ্য মেজার অফ দ্য ডেমোগ্রাফিক প্রসপেক্টস, ডেমোগ্রাফিক একটা চেঞ্জও আসছে। আমরা যে ইনকাম গ্রুপ, যে এজ গ্রুপ এবং যে বিষয়গুলো, ডেমোগ্রাফিকের একটা বড় জায়গা হচ্ছে ইয়াং পপুলেশন কিন্তু অনেক বেশি বাংলাদেশে, সেটা একটা হিউজ পোটেনশিয়াল আছে, যেটা কি মাথায় নেওয়া হচ্ছে। দ্য মেজার অফ দ্য হেলথ কেয়ার, দ্য মেজার ইন এডুকেশন সেক্টর, দ্য কোয়ালিটি অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড পলিসিস। বাংলাদেশ কিন্তু অনেক যুদ্ধ বিগ্রহ করে এবং এখন আমরা অনেক তর্কাতর্কি করি, তারপরও কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এবং মূল্যবোধের উন্নয়নের যে বিষয়টা আমি বললাম, যে দেখেন আমাদের আনরিজলভ বড় বড় ইস্যু যেগুলো ছিল, তার মধ্যে একটি তো যুদ্ধাপরাধের বিচারের যে বিষয়, এত বড় অন্যায় হয়েছে, তার বিচার আমরা করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার যেটি হয়েছে পার্শিয়ালি হয়েছে, এবং যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি শুরু হয়েছে। কারণ এই ধরনের বড় বড় অন্যায় হয়ে সেটি যদি থেকে যায়, তাহলে কিন্তু সামাজিকভাবে আমরা নৈতিকভাবে অনেক পিছিয়ে পড়ার সুযোগ তৈরি হয় এবং গণতন্ত্র আরো পরিশীলিত হচ্ছে। আমরা 90-এর পরবর্তী সময় থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটি নিয়ে এসে আমরা গণতন্ত্রকে একটা শক্ত রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং সেটিকে আরো রিফর্ম করার যে চেষ্টা করছি। এবং এখানে আমি মনে করি যে প্র্যাকটিসটি হচ্ছে সরকারি দল, বিরোধী দল এবং সুশীল সমাজের সবার এনগেজমেন্টের মাধ্যমে, এবং বিশেষ করে ইয়াং জেনারেশন এগিয়ে আসে, সবকিছু নিয়ে আমি খুব একটা বড় আশার জায়গা দেখি। তত্ত্বাবধায়ক সরকারকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ভয়েড বলবার পরেও বলছেন এটা। এই বিষয়টা হচ্ছে কি, রায়টি নিয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আছে। এই রায়টি আমার কাছে মনে হচ্ছে খুব কন্ট্রাডিক্টরি একটি রায়, এবং এটি মনে হয় বিস্তারিত যাবেন না, মানে আপনি বিবেচনা রেখেই বলছেন। অবশ্যই অবশ্যই আসবো আবার আপনার কাছে। সবচেয়ে প্রথমে বলবো যে আরাফাত ইজ প্রিটি ওয়েল প্রিপেয়ার্ড, বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেক বই টই নিয়ে এসেছেন, ইউনিভার্সিটির টিচার, লেখাপড়ার মধ্যেই থাকি। ওয়েল প্রিপেয়ার্ড না, আমি এগুলোর মধ্যেই থাকি, বিকজ আই ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টস। ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টস। ওকে, ভেরি গুড। আমি এখানে আসলে মূল জায়গাটা যেখানে যাবো, আমি যেগুলো সবগুলোকে অস্বীকার করছি বা এই সরকারের কোনো কৃতিত্ব নেই এটা আমাকে বলতে হবে, এটা নয়। উনি সরকারের কথা কিন্তু বলেননি। অ্যাভারেজ এই পিরিয়ডটা আমি জিজ্ঞেস করিনি যে কোন সময় জন্য স্টাডি বা কি। উনি বলেছেন যে এখন আমরা সব বারবার মুখ থুবড়ে যাওয়ার পরও এখন হ্যাঁ বর্তমান সময়ে ইভেন্চুয়ালি আমরা ঘুরে দাঁড়াচ্ছি।
এই মহাজোট সরকারের নেতৃত্বে অবশ্যই দিস ইজ আই থিঙ্ক দ্য টাইম, বিকজ 111 যে সময়টি গেল সেখানেও একবার আমরা তারপরে মুক্ত হয়ে থেকে- পড়লাম, আবার যে পড়বো না সেটারও আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি মহাজোট সরকারের কথা বলছেন। রাইট আমি সময়। ওভারঅল বাংলাদেশের কথা বলছি, এবং বিশেষ করে আমি বলবো যে এই রিসেন্ট কিছু ইয়ার্সে আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার যে বিষয়গুলি, মানে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে অ্যাবসলিউটলি সেক্ষেত্রে আমরা দেখেছি এগিয়ে যাওয়ার যে স্বপ্নের জায়গাটি আরো বেশি করে তৈরি হচ্ছে, জি। এবং সেটা কিছু এক্সাম্পল আমি দিয়েছি কেন কেন কি কি কারণে। রাইট। আমি এখানে বলবো যে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কোনো বিতর্কে আসেন বা বিতর্ক করেন তখন এক ধরনের আলোচনা, আর যখন আমরা আরাফাতকে পাবো, একজন শিক্ষককে পাবো, মোর অবজেক্টিভলি যখন কথা বলবো, তখন আমার মনে হয় যে ইট শুড নট বি আ ভেরি টিপিক্যাল পলিটিক্যাল ডিবেট অফ টু পলিটিশিয়ানস। আমি আমার অনেকখানি এখানে সুবিধা রয়েছে, রাজনৈতিক বক্তব্য আমি দিব কারণ আমি একজন রাজনীতিবিদ, কিন্তু আই উড এক্সপেক্ট মোর অবজেক্টিভ একটা বক্তব্য আসবে আরাফাত। একজন পলিটিশিয়ানও তো অবজেক্টিভ না, অবজেক্টিভ হবে, বাট একজন রাজনীতিবিদ যতখানি ইমোশন বা আবেগ নিয়ে যতখানি কথা বলবে, কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট একজন শিক্ষক, তখন তার বক্তব্য কিন্তু একজন রাজনীতিবিদের সাথে কিছুটা পার্থক্য থাকতে হবে মোর অবজেক্টিভলি বলতে গেলে। না, আমাকে যদি এখানে- জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি দুইটার একটা ডায়ালেকটিক্যাল মিক্সচার চাই। রাইট, অ্যাবসলিউটলি। মানে আপনি খানিকটা একাডেমিশিয়ান হন আর উনিও খানিকটা পলিটিশিয়ান, রাইট। না, তাই হতে হবে, আমি তাই বলি। তা নাহলে আসলে হবে না, হলেও হতে পারে। তা নাহলে হবে না। না, আমি একাডেমিক এই সমস্ত জিনিসগুলো অবশ্যই এগুলোকে আমি বিবেচনায় সবসময় নিয়েছি এবং এখন এগুলোকে বিবেচনায় নিব। তবে এই যে একটা অ্যাটিচিউড আমরা দেখি যে আইদার 100% অর 0, মানে সব কৃতিত্ব, সবকিছুই ঠিক, কোনো ভুল নেই, হ্যাঁ, এটাও যেমন ঠিক না। আবার অ্যাট দ্য সেম টাইম আই এগ্রি যে আমাদের আলোচনায় বেশিরভাগ সময় আমরা হয়তো নেগেটিভ দিকগুলোকে বেশি দেখি, এবং আলোচনায় সবসময় নেগেটিভ দিকগুলো বেশি আসে, মানুষ হয়তো শুনতে সেগুলোকে বেশি পছন্দ করে, বা এগুলি দিয়ে মানুষকে বেশি আকর্ষণ করা যায়, যে নেগেটিভ কথাগুলো যে খারাপ কি হচ্ছে সেটা আমরা বারবার আলোচনা নিয়ে আসি। এবং আরো দুঃখজনক, যখন একই মানুষ যখন সরকারি দলে থাকে তখন শুধুমাত্র পজিটিভ দিকগুলো আলোচনা করে, আবার যখন বিরোধী দলে থাকে তখন সে শুধুমাত্র দেশের নেগেটিভ দিকগুলো আলোচনা করে, সেটা একেবারেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সেই কারণে আমি বলেছি যে একজন শিক্ষক শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য রাখবে না, উভয় দিক থেকে বক্তব্য রাখবে, সেই জায়গায় আমার প্রত্যাশা থাকে। এখানে আমার একটা বক্তব্য আছে, আমি এটা বলবো। আর কিছু কিছু বড় বড় বিদেশি আমার কাছে তো আসলে দেখেন, আমি তো লেভেল প্লেইং ফিল্ড দেন নাই। আপনি আরাফাতকে আনছেন, ওকে টেবিলও দিচ্ছেন, কাগজপত্র রাখার জায়গাও দিচ্ছেন, আমাকে কিছুই দেন নাই। তো আমি মাঝে মাঝে এদিকে উকি টুকি দিয়ে দেখে আমাকে কথা বলতে হবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে গ্লোবাল গ্রোথ। পরে আপনার এখানে কি আরেকটা টেবিল দেবো আমি? না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। যদি লাগে আমি আপনার কাগজটা মাঝে মাঝে, কোনো সমস্যা নেই। আমি ইন জেনারেল জায়গায় যাবো, কারণ এখনো আসলে ওরকম ভাবে আমরা স্পেসিফিক কোনো আলোচনায় আসিনি যে আমরা সরাসরি ভাববো। আমি ওর বক্তব্যটার জিনিসগুলোকে আমি খণ্ডন করছি না, আমার বক্তব্য এই ব্যাপারে দিয়ে আমি আমার নিজস্ব একটুখানি বক্তব্য দিয়ে আমি শেষ করবো। এখানে আমি 3G কান্ট্রিজ, গ্লোবাল গ্রোথ জেনারেটর দেখানো হয়েছে, কিছু বিদেশি বড় বড় জায়েন্ট, যে শব্দটা আরাফাত বারবার উল্লেখ করছিল, কিছু ইন্টারন্যাশনাল জায়েন্ট, আন্তর্জাতিক বিদেশি সংস্থা, তাদের প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করছিল। আসলে আন্তর্জাতিক সংস্থার প্যারামিটার নিয়ে তো আমি আরাফাতের আলোচনায় বিভিন্ন টিভি শো দেখেছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়েন্টরা তো ডক্টর ইউনুসকে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মনে করেন, যাদেরকে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সের বিশাল কৃতিত্বের কথা বলেছেন, দারিদ্র্য বিমোচনে তার মহান অবদানের কথা বলেছেন এবং নোবেল পুরস্কার দিয়েছেন, এবং সেগুলিকে কিন্তু আমি আরাফাতকে খণ্ডন করতে দেখেছি, সরকারকে খণ্ডন করতে দেখেছি। বিদেশিরা আমার পক্ষে বললে খুব ভালো আর আমার বিপক্ষে বললে খুব খারাপ, এই অ্যাটিটিউডটাও থাকা উচিত না। আন্তর্জাতিক বিভিন্ন জায়েন্ট গ্রুপগুলো আমার দেশকে নিয়ে কি বললো, দ্যাট ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু, বিকজ এরা তো রিসার্চ বেস অর্গানাইজেশন, তথ্যের উপর ভিত্তি করে জিনিসগুলোকে তারা বলে। তো এখানে অনেকগুলো জিনিস নেওয়া উচিত, হ্যাঁ, এগুলি কগনিশন আনতেই হবে। তবে এই জিনিসটা বুঝতে হবে যে এই যদি বলা হয় যে আমি can I borrow your paper? Thank you very much. Thank you very much. এখানে যেমন কিছু অনেকগুলো জিনিস বলা হচ্ছে, measure of domestic savings and investment, measure of demographic prospect, measure of health, education, quality of institution and policies, measure of trade and openness, এগুলো কিন্তু 2 বছরের অর্জন নয়, এগুলি কিন্তু ইন কোর্স অফ টাইম, গত অনেকগুলো বছর ধরে, বিশেষ করে আমি মনে করি গণতন্ত্রের যাত্রা শুরু হবার পর থেকে, এমনকি এরশাদ সাহেবের সময় যখন দেশে গণতন্ত্র ছিল না, তখনও কিন্তু এই জায়গাগুলোতে বাংলাদেশ উন্নয়ন করেছে, and that has nothing to do with the government or the political parties, it is the private sector. অতএব বলে বাংলাদেশে খায় দেয় আব্দুল, মোটা হয় জব্বার। আপনার প্রাইভেট সেক্টর তার জান দিয়ে, দেখেন বাংলাদেশের কৃষক কোনো দলীয় ব্যাপার না, রাজনীতির বিষয় না,
তারা 7 কোটি মানুষের ফসল যেটা ফলাতো আজকে তারা 15 কোটি মানুষের ফসল ফলায়, এবং এখানে তাদেরকে কিন্তু কৃতিত্বের বিশাল একটা জায়গাটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। এবং প্রাইভেট সেক্টর, প্রাইভেট আপনার কর্পোরেশনগুলো, বাংলাদেশের ইয়াঙ্গার জেনারেশন তাদের মেধা দিয়ে দেশকে, প্রাইভেট সেক্টর যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে, তাদের যা কন্ট্রিবিউশন রয়েছে, সেখানে বরং সরকার এবং রাজনৈতিক দলগুলো গত 20 বছর বাধা হিসেবে দাঁড়িয়েছিল। আমি এখানে অবশ্যই এই সরকারের যে ভালো দিকগুলো আছে সেগুলো আমি আলোচনা করতে রাজি আছি, কিন্তু এই কৃতিত্বে যেরকম এমডিজি, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ইউএনডিপি যেটা ছিল, সেখানে কিন্তু বাংলাদেশের অবস্থান সত্যি কথা বলতে, আমি বিগত সরকারের সময়, আমি বিএনপির সময় যখন আমি বিএনপি থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছি, তখনও কিন্তু আমি দেখেছি বাংলাদেশ এই জায়গাগুলিতে ভালোই, বেশ ভালো একটা অগ্রগতি, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্ট, আপনার হেলথ সেক্টর গুলোতে, ইমিউনাইজেশনের গুলোতে, এডুকেশনের ব্যাপারে বাংলাদেশের অগ্রগতি অনেক ছিল, এবং সেখানে স্পেসিফাই করে দিয়েছে, এবং সেগুলোতে প্রাইভেট সেক্টর সব গভর্নমেন্ট। সুতরাং এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে যদি আমি বলি যে বর্তমানে সবসময় মুখ থুবড়ে পড়ার পর বর্তমান মহাজোটের নেতৃত্বে বাংলাদেশ আশার উদ্দেশ্যে স্বপ্ন দেখছে, সমস্ত কৃতিত্ব আমি এখানে দিতে চাই না, তবে অবশ্যই এই সরকারের কৃতিত্ব রয়েছে। আমরা বিগত সময় আমরা যেই দেশ থেকে দেখেছিলাম, আজকে এই সরকার সফল না ব্যর্থ সেটা কিন্তু একটা ভিন্নতর আলোচনা হবে, এবং আমি মনে করি আরাফাতের সাথে সেখানেও আমার ডিবেট হতে পারে। বাট অবশ্যই যদি আমি সেই অবস্থান থেকে বলি যেখানে আমরা একজন অর্থমন্ত্রীকে গ্রেনেড হামলায় মরে যেতে দেখেছি, হ্যাঁ, আমরা আইভি রহমানের মতো নেত্রীকে মরে যেতে দেখেছি, যেখানে জায়গায় জায়গায় জঙ্গিবাদের বোমা হামলা দেখেছি, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং সেখানে এই সরকারের রাজনৈতিক কমিটমেন্ট আছে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং সেখানে তাদের যথেষ্ট একটা উদ্যোগ রয়েছে, ভালো কাজ রয়েছে, ঠিক আছে, সবকিছু ইজ কারেক্ট। কিন্তু শুধুমাত্র এই সমস্ত জায়গা দিয়ে আমি আসলে ক্রাইটেরিয়া করতে চাই না যে বর্তমানে আমরা স্বপ্ন দেখছি। আমি শুধুমাত্র কোন দলের বা সরকারের বা বিরোধী দলের মুখপাত্র হিসেবে নয়, আমি মনে করি যে এখানে দুটো জিনিস, আমি অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কিন্তু একটি রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে হবে। সুতরাং রাজনীতিতে কি বদলটা আসলো, হ্যাঁ, গণতন্ত্রের কথা আরাফাত যেটা বলছে, সেই গণতন্ত্র আরো পরিশীলিত হলো কিনা সেসব কিন্তু অনেকগুলো বিবেচনার বিষয়। সংসদকে আমরা কার্যকর করতে পারলাম কিনা, প্রধানমন্ত্রী তার বক্তব্য অথবা তার রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নতুন কোন গণতন্ত্রের পথে আরো বেশি পরিশীলিত হওয়ার স্বপ্ন দেখার মতো কিছু এই সরকার করেছে কিনা বা এই দলগুলো করছে কিনা, সেগুলো আলোচনায় বিবেচনায় আনলে আমি কিন্তু গণতান্ত্রিক আলোচনায় আসতে গেলে কিন্তু আমি খুব একটা পার্থক্য আসলে এই দুটো দলের মধ্যে এখন পর্যন্ত করতে পারছি না। এবং যেই স্বপ্ন আমরা দেখেছিলাম বা যেই স্বপ্ন দেখানো হয়েছিল, যেটা নিয়ে অনুষ্ঠানের আগেই বিতর্ক আমাদের শুরু হয়েছিল যে গ্লোবাল কনটেক্সটে নাকি ভালো হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা স্বপ্ন দেখানোর সময় মানুষকে অনেক বড় বড় স্বপ্ন দেখাই, বিশেষ করে নির্বাচন সামনে আসলে, এবং তারপর আমরা বাস্তবতার কথা বলি, সম্পূর্ণ গ্লোবালাইজেশনের কথা বলি, বৈশ্বিক পরিস্থিতির কথা বলি, কিন্তু ইশতেহারের স্বপ্ন দেখানোর সময় কিন্তু আমার মাথায় থাকে না, ধরে নিই যে এগুলো আন্ডারস্টুড, হ্যাঁ, এগুলো আন্ডারস্টুড, তার মানে ওই জায়গায় আমরা গ্যাপটা আর কি ফরমাই, আমার নির্বাচনী প্রচারণার জন্য কি করতে হবে, সব পিওরলি রাজনৈতিক বিষয় হয়ে যায়। কিন্তু আজকের প্রেক্ষাপটে সেই জিনিসগুলো আছে কিনা আমাকে যদি বলতে পারেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখার যেই ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটাই আস্তে আস্তে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এবং গণতন্ত্রের বিভিন্ন নমুনার কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এখানে রাজনৈতিক নেতৃত্ব যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে সঠিক নেতৃত্ব না আসে, এ ধরনের ইকোনমিক ডেটা আমরা অনেকগুলি পাবো আমাদের বিভিন্ন জায়েন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে, বাট এই অগ্রযাত্রাকে রাজনৈতিকভাবে যদি আরো এগিয়ে নিয়ে যেত, বাংলাদেশ আরো বেশি এগোতো। এই আজকে বাংলাদেশ যতটুকু পর্যন্ত এগিয়েছে, সেখানে রাজনৈতিক দল বা সরকারের কৃতিত্ব কতটুকু আর সাধারণ মানুষের কৃতিত্ব কতটুকু, সেটাকে আগে বিবেচনার কথা বলতে হবে। রাজনৈতিক দলগুলো বরং এই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল কিনা সেটাও আর একটা মুখ্য বিষয়, সেটাকেও চিন্তায় রাখতে হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। জনাব মোহাম্মদ আরাফাত, ওনার কথা শুনেছেন, মাহি যেটা বলেছে, আমি আপনাকে আরেকটা জিনিস এখানে ব্যাখ্যা করবার জন্য বলবো। আপনি দুটো দিক বলেছেন, যদিও প্রথম কিন্তু আমার মনে হয়েছে যে আপনি কোনো টাইম স্পেসিফাই করেনি, আপনি জেনারেলি বলেছেন যে যেরকম করে আমরা মুখ থুবড়ে পড়ছিলাম, রিসেন্টলি আমরা ঘুরে দাঁড়িয়েছি। মিনিংটা আছে যে এখন, বাট এটা একটা ট্রেন্ড বোঝায়। আর পরে আপনি স্পেসিফাই করছেন যে এই গভর্নমেন্টের আমলেই অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যার কারণে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এটা বোঝাতে চেয়েছেন। এবং তার সঙ্গে বলেছেন মূল্যবোধের কথা বলেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার, সেটা আপনি এখন এক্সপ্লেন করবেন, হয়তো বলবেন। আর মূল্যবোধের বিষয়টা আমি বলছি যে ধরেন মূল্যবোধ মানে কিন্তু উপর থেকে নিচে সব জায়গাতে। অ্যাবসলিউটলি বর্তমান সময়ে খুবই একটা বিতর্কিত বিষয় চলছে। লিমন রিপোর্ট দিয়েছে, র্যাবও দিয়েছে, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে, যদিও যারা অভিযুক্ত তারা দিয়েছেন, অনেক কথাবার্তা তো হয়েছে। এটাও আপনি একটু আলোচনার মধ্যে নিয়ে আসেন। একটু পিছনের থেকে এসে তারপরে আসছি। আমি আসলে ওভাবে
বলিনি বা বলতে চাচ্ছিও না যে গত 2-2.5 বছরে সবকিছু হয়ে গেছে। Okay. মূল্যবোধে উন্নয়ন হয়ে আমরা একটা ভালো সাউন্ড জায়গায় চলে গেছি, অবকাঠামোগত সব উন্নয়ন হয়ে গেছে, আমরা আর কিছু দরকার নেই। অথবা এটা যদি বিষয়টি বল- এরকম না। আমি আসলে যেটা এটা বলছি যদি যে- বলেন না, তার সাথে শুধু এইটুকু করেন, সবাই বলছেন সংসদীয় গণতন্ত্র আসলে দুই পায়ে দাঁড়ায়, পজিশন এন্ড অপোজিশন, Absolutely, না, I agree বাট with এটা একটা বকের মতো দাঁড়িয়েছে একটা পায়ে। ট্রু, এটা তো হয়ে আসছে আমাদের। জি। আমি যেটা বলতে যাচ্ছি, মাহির সাথে একটা কথা আমি এগ্রি করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ক্ষমতা, বাংলাদেশের মানুষের যে পটেনশিয়াল, যে বিষয়টি বললো যে রাদার গভর্নমেন্ট তো কতটুকু কি করেছে, মেজরিটি অফ দ্য টাইমে গভর্নমেন্ট বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং আমি কিন্তু এগ্রি এই কথাটার সাথে, এবং সেটি কিন্তু হয়েছে। তারপরও বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে এগিয়েছে। আমি সেই এগুলোর কথা বলেছি, মুখ থুবড়ে পড়েছি কখন আমরা বলেছি, এটা কেউ ডিবেট করবে না। এক্স্যাক্টলি। বিভিন্ন সময় যে এই যে আমাদের জাস্ট সামরিক আবার শাসন- একটু বিরত হচ্ছে, 54,000 বর্গ মাইলে 16.5 কোটি মানুষ যে বাস করে, এটাই একটা বিরাট কথা। অ্যাবসলিউটলি, এবং এই দেশ চালানো কিন্তু খুব ডিফিকাল্ট। মানে আমি যে কোনো আদার কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, আপনি কমপ্লেক্সিটিটা বুঝে ফেলুন খুব কুইকলি, প্রপোর্শনালি যদি হিসাব করি, তো সেখানে আমি আসছি। কিন্তু বিষয়টি কিন্তু সত্যি কথা যে এদেশের মানুষ, এদেশের কৃষক, এদেশের অন্টারপ্রেনার, তাদের যে স্কিলস, তাদের যে কন্ট্রিবিউশন ইনর্মাস। কিন্তু এখানে গভর্নমেন্টের যে বিষয়টি হয়েছে, গভর্নমেন্টে কিন্তু সাপোর্টগুলি দিয়ে যাওয়া দরকার। কিভাবে গভর্নমেন্ট সাপোর্টগুলি দিবে? আমি ঘুরে দেওয়ানোর প্রশ্নে কেন আসছি? এদেশেই সামরিক শাসন এসছে, এদেশেই সামরিক ফরমান জারি করে সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে, এদেশেই রাজনৈতিক হত্যাকাণ্ডের ইন্ডেমনিটির মাধ্যমে খুনিদের ছেড়ে দেওয়া হয়েছে, এদেশেই যুদ্ধাপরাধের বিচার তো হয়নি, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। সেই পয়েন্ট অফ থেকে এই দেশেই গণতন্ত্র বারেবার মুখ থুবড়ে পড়েছে, এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও গণতন্ত্রকে আবার চুরি করতে চেয়েছে। এদেশে 111-এর মতন একটি সরকার এসে 2 বছর থেকে গেছে, পরবর্তীতে তাদের কিছু ক্রেডিটও আমি দিতে চাই, বিকজ তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেছে, কিন্তু তার মাঝখানে অনেক ধরনের ম্যানিপুলেশন বিষয়, আমি সেই বিষয়গুলোকে রেফার করতে চেয়েছি মুখ থুবড়ে পড়ার। কিন্তু মানুষের কিন্তু গ্র্যাজুয়াল যে কন্ট্রিবিউশন ইন ডেভেলপমেন্ট, সেটা ছিল। এবং আমি বলেছি যে এই যে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে আমি বেশ কিছু পজিটিভ সাইন দেখেছি। এখন আপনি দেখেন যে গভর্নমেন্ট বাধা হয়ে না দাঁড়িয়ে গভর্নমেন্ট কিভাবে কন্ট্রিবিউট করে মানুষের শক্তিকে ব্যবহার করে আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেটি হচ্ছে যে আজকে অন্টারপ্রেনাররা আপনার ইনভেস্ট করে তারা ওয়েলথ ক্রিয়েট করবে, সোসাইটিতে এমপ্লয়মেন্ট জেনারেট করবে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে। এখানে গভর্নমেন্টকে কি করতে হবে? ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, এনাফ এনার্জি অ্যান্ড পাওয়ার সাপ্লাই প্রোভাইড করতে হবে। এই জায়গাতে গভর্নমেন্ট কতটুকু সাকসেসফুল হচ্ছে, সেখানে আমি বলছি আমি বেশ কিছু নজির তো দেখতে পাচ্ছি। 2-2.5 বছরে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে এত কমপ্লেক্সিটি ইন দ্য ব্যুরোক্রেসি, সেখানে বড় বড় এত বিশাল বিশাল প্রজেক্টগুলি এইভাবে একবার একটা শুরু করে দেয়, এত সহজ কথা নয়। আপনাকে পাওয়ার সেক্টর দিয়ে যদি আমি ছোট্ট এক্সাম্পল দিই, যে কোনো একটি দেশে যদি নিরবিচ্ছিন্ন আপনি বিদ্যুৎ দিতে চান, তাহলে আপনার যে টোটাল ডিমান্ড, চাহিদা, তার চেয়ে 15%, অ্যাটলিস্ট 15 to 20% বেশি ক্যাপাসিটি থাকতে হয়। অথচ আমাদের এই যে এই গভর্নমেন্টের কথা বলি, যখন ক্ষমতায় আসলো তখন 20% ডেফিসিট ছিল, তার মানে গ্যাপ ছিল কিন্তু 40 to 45%। এই 40 to 40% গ্যাপ পাওয়ার সেক্টরে, যেখানে 3 থেকে 3.5 বছর লাগে এক একটা প্ল্যান্ট বানিয়ে তৈরি করতে, সেখানে 2.5 বছরের মাথায় আপনার 1300 থেকে 1500 গ্রিডে যোগ করে ফেলা, এর মধ্যে দিয়ে কমিটমেন্টটা বোঝায় একটা গভর্নমেন্টের। নতুন প্ল্যান থেকে রাইট, কুইক রেন্টাল এবং এগুলো ব্যবস্থা নিয়ে, এবং স্বল্প মেয়াদী কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে ব্যবস্থা, সেগুলো অলসো শোজ তাদের যে বেসিক যে স্কিলস এবং তাদের বোঝার এবং ফোরসাইটনেস গুলি। যেমন দেখেন, এবং কুইক রেন্টালকে আপনি একটা নতুন প্ল্যান বলছেন? আমি সেটা বলছি না, একটু কাগজ পেলে আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে সিম্পলি আপনি একটা জিনিস দেখেন যে আপনার দেশে যখন পাওয়ার নাই, এবং আপনার পাওয়ার না থাকার মূল আরেকটি কারণ হচ্ছে আমাদের প্ল্যান্টের অভাব শুধু নয়, কিন্তু আরেকটি মূল কারণ হচ্ছে যে আমাদের র মেটেরিয়ালস, যেটি হচ্ছে গ্যাস, যেটিকে আমরা ইউজ করি, সেটাও কিন্তু নাই। এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এইগুলো নিয়ে কোনো মেজার নেইনি গভর্নমেন্টের। মানে এখানে কিন্তু মাহি কারেক্ট যে আপনি খুবই একাডেমিক আলোচনা করতে আছেন। অ্যাবসলিউটলি। আমার কথা হচ্ছে কি, মান্না ভাই, আমি যেটা বলতে চাই মাহির আরেকটা কথা ধরে, যে কারো পক্ষে বিপক্ষে বলতে হবে নট নেসেসারিলি। আমি পুরোটাই পক্ষে বলতে পারি বা পুরোটাই বিপক্ষে বলতে পারি, কিন্তু পুরোটাই সত্য এবং অবজেক্টিভ ইন এ সেন্স যে ফ্যাক্টস বেসড হতে হবে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। আমরা কখনো নেগেটিভ আলোচনা এমন ভাবে করি যে কোনোটাই ফ্যাক্টস বেসড থাকে না এবং এগুলো মিথ্যাচারের পর্যায়ে চলে যায়। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। বিকজ কেউ যদি ভালো কাজ করে, সেটা আপনার প্রশংসা করার প্রয়োজন আছে, কারণ তাদের মোটিভেশনস লাগবে। তো কাজেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে আমরা পাওয়ার সেক্টরে জরুরি অবস্থার মধ্যে ছিলাম, আমাদের গ্যাস নাই, ফার্নেস অয়েলের মাধ্যমে গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে পাওয়ার সাপ্লাই এনশিওর করার চেষ্টা করছে। এখানে আমরা এখন যদি বলি যে ভর্তুকির ফলে দেশের ক্ষতি হচ্ছে, ইলেকট্রিসিটি যদি অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি ইভেন কস্টলিয়ার
দেন এক্সপেন্সিভ ইলেকট্রিসিটি। এটা তো বেসিক ফেনোমেনন। এই জায়গাগুলো থেকে যদি আমরা সরে যে আননেসেসারি সমালোচনার জায়গায় চলে যায়, তো সেইখানে আমি বলছি যে এই জায়গাগুলো এখানে এবং সমালোচনাটা কি বলছেন? না, যেমন ধরেন আমি যেটা বলতে যাচ্ছি যে 2-2.5 বছরের মাথায় এসে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে এই 1300 থেকে 1500 ইলেকট্রিসিটি পাওয়ার যোগান দেয়, এটা ম্যাটার করে। এবং আপনাকে যেটা বললাম যে কেন 15% এক্সট্রা থাকতে হয় জানেন, যেটা আপনার টোটাল চাহিদা, কারণ সিস্টেম লস 15% আই থিংক 15 to 20% অলওয়েজ বোধহয় একটু হাই বলছেন, বাট এটা আপনার অ্যাসেসমেন্ট। অলওয়েজ আন্ডার মেইনটেনেন্স, যেটা আপনি কখনো দিতে পারবেন না। এবং এই যে সময়ের সাথে সাথে কিছু প্ল্যান্ট আপনি যোগ করছেন, কিছু প্ল্যান্ট কিন্তু বসে যাবে, কাজ করবে না, আউট অফ অর্ডার হয়ে যাবে। এই যে চ্যালেঞ্জটা মোকাবেলা করে, এটা কিন্তু এত সহজ কথা নয়। এই চ্যালেঞ্জ তো বাস্তবতা, এই বাস্তবতাকে ফাইট করে 2-2.5 বছরের মধ্যে আলোচনার সুবিধার জন্য, দর্শকদের বোঝার সুবিধার জন্য আপনি যদি একদম পার্টিকুলারলি বিদ্যুৎ আলোচনা করতে চান, আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, ওইটা তো নাই। আপনার জেনারেল কথাটা হচ্ছে যে এক্সাম্পল দিচ্ছি, এই 2.5 বছরে 1200 থেকে 1300 মেগাওয়াট তারা নতুন যুক্ত করেছে, বাট অল আর কুইক রেন্টাল, রাইট? বিকজ এটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। সমালোচনা কি হচ্ছে যে এটা আনসলিসিটেড, এইটা খুবই হাই প্রাইস, যেটা ভর্তুকি দেওয়া হচ্ছে, এটাই তো বলতে চাচ্ছি এক্স্যাক্টলি। অথচ যেটা আমি আপনার কাছে আসছি, আবার আমি এই যে কাগজ কলম চেয়ে নিলেন বলে আপনি কিছু বলতেছেন। আমি একটা ছোট কথা শেষ করে দিই একটু। কৃষকের যে শক্তির কথা বললাম, এন্টারপ্রেনার যে শক্তির কথা বললাম, মাহি যেটা বললো তাদের অবদান, কৃষিকাজে যে আমাদের জিডিপি গ্রোথ 4.7%, এটা কি শুধুমাত্র কৃষকের শক্তির ফলশ্রুতিতে? তাহলে তো আমরা আগেও সেটা পেতাম। কৃষকের পাশে গভর্নমেন্টকে এসে দাঁড়াতে হয়, তাদের কিছু জিনিস নিশ্চয়তা দিতে হয়, নিশ্চিত করতে হয়। সেই বিষয়গুলি কিন্তু আমাদের তাদের পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আমি সেখানে বলছি। আমি কৃষিটা নিয়ে যেহেতু খুব বেশি বলেনি, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে এই সরকারের অ্যাটিচিউড যদি বলতে হয়, যেহেতু আমার এলাকা বিক্রমপুর এবং আরিয়ার বিলের এলাকায় বাংলাদেশের সবচাইতে বেস্ট এগ্রিকালচারাল ল্যান্ড ইন দ্য কান্ট্রি, যেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় মোর দেন 20% ভেজিটেবল শুধুমাত্র আরিয়াল বিল থেকে আসে, আলু আসে, ভেজিটেবল আসে, এবং বিশাল এলাকা শুধুমাত্র এগ্রিকালচারাল ল্যান্ড, সেটাকে বন্ধ করে বিমানবন্দর স্থাপন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তো কৃষকদের জন্য দরদ অবশ্যই সেখানে বোঝা যাচ্ছে। আমি বিদ্যুতের ব্যাপারে আমি আবার আল গো ব্যাক টু আরাফাত। বিদ্যুতের ব্যাপারে ভাই 1500 যোগ হয়েছে না 15,000 যোগ হয়েছে, আই ডোন্ট নো। হ্যাঁ, এবং এটা কুইক রেন্টাল। I want to know, but I want to see the result. Of course, I want to see the result. কোথায় যোগ হয়েছে, that is one thing, but when it comes to result, আমিও একটা বাড়ি, আমাদের বাসায় আগুন লাগার পর, নতুন বাড়ি বানানোর পর বসেছিলাম বিদ্যুৎ সংযোগের জন্য। Didn't you get it? I was the first and the only so far until today, একমাত্র বাড়ি, যেহেতু সরকারের একটা উদ্ভট একটা পরিকল্পনা দিয়েছে যে টোটাল ডিমান্ডের 5% সৌর বিদ্যুৎ লাগাইতে হবে। সেটাতে আসলে কত পার্সেন্ট বাঁচে? আসলে কিছুই বাঁচে না। হ্যাঁ, এবং সেটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা? 20 লক্ষ টাকা একটা অ্যাপার্টমেন্ট কিনে 30 লক্ষ টাকা সৌর বিদ্যুৎ কেউ লাগাইতে পারবে না। দিস ইজ এ অ্যাবসার্ড একটা আইডিয়া, এবং এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না, বিকজ এখন পর্যন্ত কেউ পায়নি। কিন্তু এটা বাদ দিলে 2.5 বছর ধরে আমরা লাগাইছি। মানে উনি বছর আপনি পেয়েছেন ওই কন্ডিশনে, একমাত্র আমরা একটা লস করে 22 লক্ষ টাকা খরচ করে সৌর বিদ্যুৎ লাগায়, সেটা আমার মাত্র টোটাল ক্যাপাসিটির 1% and 2%। That shows I have the attitude because I have to live and I could afford. কিন্তু সাধারণ একজন মানুষ যে 30 লক্ষ টাকায় মিরপুরে একটা ফ্ল্যাট কিনে, তার পক্ষে 20 লক্ষ টাকা সৌর বিদ্যুৎ লাগানো সম্ভব। That shows the foresightedness of the government. The foresightedness of the government. It shows because গোটা পৃথিবী কিন্তু the immaturity of the government. His father was president of the country. উনি পারেন। It shows the immaturity of the government. No. It shows the government একদম ইমেচিওর কিছু সিদ্ধান্ত নিচ্ছে, হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো বাস্তবায়ন যোগ্য নয়। গত 2.5 বছরে এই পলিসির মাধ্যমে একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে সরকার ব্যর্থ হয়েছে। গত 2.5 বছরে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে সরকার ব্যর্থ হয়েছে, কিছু আলাদা এক্সাম্পল ছাড়া। বরং উল্টো, আমি গাজীপুরে নিজে একটা চিঠি দেখেছি, আমার মাই ব্রাদার ইন ল হ্যাজ এ ফ্যাক্টরি দেয়ার, সেখানে 2.5 বছরে সেটা করা। 2.5 বছরে আমি একটা জিনিস, একটি সরকারের 5 বছরের মেয়াদের মধ্যে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী, এখন আমি স্বল্প মেয়াদীতে আছি, 2.5 বছর সময় শেষ। বলছেন 1500 মেগাওয়াট যোগ করেছেন, আমি কোনো বিদ্যুৎ কানেকশন আমার বাড়িতে পাইলাম না। 1500 বিদ্যুৎ কোথায় লোডশেডিং কমছে? এইসব কথা বললেই মানুষ হাসে ভাই। কষ্টে মরে যেতেছি, তখন লোডশেডিং কমছে। No, that's where you have to be objective here. I am objective. I want an example from you. একটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে পারছেন আপনারা? একটা
বাড়িতে গ্যাস সংযোগ দিতে পারছেন আপনারা? একটা ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ, গিভ মি অ্যান এক্সাম্পল। আপনি 1500, ক্যান আই ফিনিশ? গাজীপুর ফ্যাক্টরিগুলোতে উল্টা চিঠি দেওয়া হয়েছে যে বিকাল 5টার পর ফ্যাক্টরি বন্ধ রাখেন, বিদ্যুৎ দিতে পারবো না। আপনি কি শিওর যে কোনো জায়গাতে নতুন কানেকশন দেয়নি বিদ্যুতের? একটা জায়গাতে নতুন কানেকশন দেওয়া হয়নি বাড়িতে, রেসিডেন্সিয়াল। ব্যবসায়িক কিছু কিছু গেছে, কিছু কিছু জায়গায় গিয়েছে, আমি শুনলাম এয়ারটেলে কিছু গেছে, বা নতুন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আসছে সেখানে বিদ্যুৎ কানেকশন গেছে। ইয়েস, বাট ইন জেনারেল মিডিয়াম অর স্মল এন্টারপ্রেনার যারা আছে, কিছু জায়গায় গেছে, কিছু জায়গায় গ্যাস কানেকশন দিয়েছে করতে পারতেছে ফর ইন্ডাস্ট্রি। কোন বাড়িতে না বাড়ি, আপনি জানেন যতগুলি ডেভেলপার, এই যে অবকাঠামো উন্নয়নের মধ্যে ঢাকা শহর একটা নগরায়নের জন্য কিন্তু আমরা নতুন পলিসি করলাম, ফার নিয়ে আসলাম, এফএফআর, আপনার অ্যাপার্টমেন্ট গুলোর জন্য অ্যাপার্টমেন্ট, এই যত বিরাট বিরাট ইনভেস্টমেন্ট সেখানে আছে, অনেক নির্মাণ শ্রমিক সেখানে কাজ করে, সমস্ত জায়গায় কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে অর্ধেক করে ফালায় রাখছে, বিকজ বিদ্যুৎ কানেকশন নাই। কোথেকে বিল্ডিং বানাবে, কার কাছে বিক্রি করবে, বিরাট একটা ব্যবসা আজকে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। আমি জানি অন পেপারস কুইক রেন্টাল দিচ্ছেন আপনি 70% ভর্তুকি দিচ্ছেন, এই ভর্তুকির টাকা গভর্নমেন্ট দিচ্ছে না, আলটিমেটলি পাবলিকের পকেট থেকেই বেরোচ্ছে, এবং সেটা দিয়ে 1500 মেগাওয়াট বিদ্যুৎ আপনি যোগ করছেন, পারে আমি ফলাফল পাচ্ছি না ভাই। আমি না কোনো বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাচ্ছি, না কোনো ব্যবসায় বিদ্যুৎ সংযোগ পাচ্ছি, না কোথাও গ্যাসের সংযোগ পাচ্ছি। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে একাডেমিক আমার প্রফেসর সাহেব এখানে কাগজের পত্রে কত মেগাওয়াট যোগ করলেন। I want to see electricity in my house. আমি আমার বাসায় দেখতে চাই, আমি সেটা পাইনি। আচ্ছা, এখানে আমি একটু বলি যে 2.5 বছরের মাথায় এসে সব জায়গায় সবকিছু দিয়ে দেওয়া, এটা যদি পসিবল হয়, অ্যাজ আই সেড, মাহি যেগুলো চাচ্ছে এগুলো পাইনি, যেগুলো পেলে হি উড হ্যাভ বিন হ্যাপি। যোগ করছে, নাহলে কি অবস্থা হইতো? কারণ বিগত সরকার 5 বছরে 1 মেগাওয়াটও যোগ করতে পারে। কুইক রেন্টাল তো হয়েছে। This is not about being academic, it's about being practical. It's about being practical. আমি প্রথমেই বলেছি 45% যে গ্যাপটা ছিল, সেই গ্যাপ দিয়ে যদি শুরু করেন, আপনি দৌড়ানো শুরুই করছেন পেছন দিক থেকে, এবং কার সাথে দৌড়চ্ছেন? যে অনেক সামনে আপনার সামনে দাঁড়িয়ে আছে, এবং সেও কিন্তু থেমে নেই, হাসছে না, সেও দৌড়চ্ছে। এর সাথে আপনি একটা কথা যোগ করেননি, সেটা হচ্ছে কি যে ইনক্রিজ অফ ডিমান্ড এই সেক্টরে কিন্তু about 15%। অ্যাবসলিউটলি ইনক্রিজ অফ ডিমান্ড, তারপরে যে এক্সিস্টিং যে প্ল্যানগুলো সেগুলো বসে যাওয়ার একটা বিষয় আছে, তারপরে আপনার যেটা আমি বললাম যে গ্যাপের যে বিষয়টা, সবকিছু নিয়ে এই যে বাস্তবতাটা, সেই বাস্তবতার বাইরে আমাকে চিন্তা করলে তো হবে না। আমি বাস্তবতার বাইরে চিন্তা করলে পলিটিশিয়ান, বাস্তবতার ভিতরে চিন্তা করলে একাডেমিক্স, দ্যাটস নট হোয়াট ইট ইজ। আমাকে বাস্তবতার ভিতরে, আপনি আমাকে বললেন মান্না ভাই যেটি, যে সোলার প্যানেলের ব্যাপারে আমি যখন বললাম দ্যাট শোজ দ্য ফোরসাইটনেস অফ দ্য গভর্নমেন্ট, আপনি বললেন ওর বাবা প্রেসিডেন্ট ছিল, সো হি ক্যান অ্যাফোর্ড ইট, আর কেউ পারবে না। না, পারবে না বলছি, আপনি বলেন যে আরো পেরেছে, ওর দাবি হচ্ছে উনি একাই পেরেছে, আমি আরো পেরেছে। তাহলে আমি বাস্তবতাটা সরকারের ফুটনেসে দেখা লাগে প্রথম প্রধানমন্ত্রী তার অফিসে সোলার প্যানেল লাগানো, অফকোর্স বসানো হয়েছে, গণভবন পুরোটি সোলার প্যানেলে, বাংলাদেশ ব্যাংক পুরোটি সোলার প্যানেলে, এবং আজকে গোটা বিশ্ব এই চিন্তা করছে যে রিনিউয়েবল এনার্জিতে কিভাবে যাওয়া যায়। আমরা কি যখন সবসময় কি জাতি হিসেবে এরকমই থেকে যাব, যখন বিপদে পড়বো তখন সলভ করব? আমাদের আগে থেকে কিছুই করা যাবে না? এই ফোরসাইটনেসের বিষয়টি আমি বলছি। ইভেনচুয়ালি আজকে আমরা জরুরি অবস্থাতে ফার্নেস অয়েল ইউজ করছি, যেটা খুব এক্সপেন্সিভ। এই ফার্নেস অয়েল থাকবে না একসময় পৃথিবীতে। আমরা গ্যাস ইউজ করবো, থাকবে না একসময় পৃথিবীতে, এবং খুব বেশি দূরে নয়, কিন্তু ইভেনচুয়ালি আমাদের যেতেই হবে উইন্ড পাওয়ারে, সোলার পাওয়ারে। তো এটা আগে থেকে যদি আমরা শুরু করি, তখন কি প্রেসিডেন্ট এবং অন্য কেউ নির্বিশেষে কিন্তু আমাদের যেতে হবে ইভেনচুয়ালি। এবং আমরা আমাদের এই যে বাস্তবতার মধ্যে বলতে চাইছেন যে এটা দিয়ে গভর্নমেন্ট সোলার মানে এনার্জিকে এনকারেজ এবং এটাকে আরো পপুলার করার একটা প্রচেষ্টার অংশ হিসেবে রিনিউয়েবল এনার্জি সারা পৃথিবীতে ইট ইজ দ্য গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি টু ইনভেস্ট। নো প্রাইভেট পার্টি তার বাড়িতে সোলার প্যানেল দিয়ে চালাবে না। নো দ্যাটস নট ট্রু, দ্যাটস অনলি আ পার্সেন্টেজ। আমি যদি ফার্নেস অয়েলের পৃথিবীতে থাকবে না, আমাকে যদি রিনিউয়েবল এনার্জি করতে হয়, গভর্নমেন্ট হ্যাজ টু ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি। নো ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেককে পাওয়ার প্ল্যান্ট বানাই, বাসায় বিদ্যুৎ দিতে হবে। দুইজনের কারো কাছে কি এরকম আইডিয়া আছে? সাপোজ আমি 200 মেগাওয়াট মানে প্রডিউস করতে চাই, একটা হাইড্রো ইলেকট্রিক ধরেন, একটা গ্যাস বার্ন ধরেন, একটা কোল বার্ন ধরেন, একটা সোলার, কম্পারেটিভ স্টাডি কি কস্ট অফ প্রোডাকশন? সোলার ইজ মাচ হায়ার, যার কারণে এটা পপুলারাইজ করে ডেফিনেটলি তো প্রাইভেট পারবে না, এটা প্রাইভেট পারবে না। সো ইট ইজ ম্যাচুরিটি, এটা শুধু ভিশনটা থাকলে তো হবে না। যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর যেটা বলা হচ্ছে রিহ্যাব কিটার ভিতরে নিয়ে আসা হচ্ছে, বলা হচ্ছে আপনারা যখন করছেন, আপনারা যখন অ্যাপার্টমেন্টগুলি করছেন, তখন আপনারা
নতুন সংযোগ দেওয়ার শর্ত হিসেবে যেটা করা হচ্ছে, বিকজ নতুন সংযোগ দেওয়া ইজ বিকাম ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্ট, এবং এক্সিস্টিং যে ডিমান্ডগুলি আছে সেগুলোই তো মিট করতে পারছে না, নতুনগুলো করতে যাওয়া তো আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তখন গভর্নমেন্ট চিন্তা করেছে যে হয়তো 30,000 অ্যাপ্লিকেশন 2 বছর ধরে পড়ে আছে, এবং 2 বছর ধরে তো পড়ে থাকবেই, কারণ 3 বছর লাগে এক একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে। আপনি 45 গ্যাপ নিয়ে আসছে, আমি 3 বছরের মাথায় সবকিছু কিন্তু আমার কুইক রেন্টাল তো আমাকে 1500 মেগাওয়াট যোগই করে দিছে। কুইক রেন্টাল 1500 মেগা যোগ করে দিয়েছে বলেই তো আজকে আমরা এত সমস্যার মধ্যেও এই বিদ্যুৎ নিয়ে যে অবস্থায় আছে, আমি এই অবস্থায় 2 বছর আগে ছিলাম না কেন? 2 বছর আগে আমি কোন অবস্থায় ছিলাম? আমার তো 2 বছর আগে কোনো বিদ্যুৎ কানেকশন বন্ধ হইতে থাকবে। 2 বছর আগে আমাদের 1 ঘন্টা পর পর ইলেকট্রিসিটি যেত, এবং ঘন্টা, এবং 2 বছর আগে আমাদের 1 ঘন্টা পর পর ইলেকট্রিসিটি যেত। সরকারের সিদ্ধান্তহীনতা, এই পর্যন্ত গত 2.5 বছরে 6 বার সরকার নোটিশ দিয়েছে আগামী মাস থেকে বিদ্যুৎ সংযোগ শুরু হবে। ইফ ইউ ক্যানট ডু ইট, why do you give statements like that? এত মাইক্রো লেভেল I don't want to not discuss, micro level, কেন অন্তত 11 বার এখন আপনারা কোন লেভেলেই কিন্তু ডিসকাস করতে পারবেন না, মাইক্রো লেভেলে আপনারা কথা বলতে বলতে হাতে 1 মিনিট সময় মাত্র রেখেছেন, হাফ মিনিট কথা শেষ করতে পারেন না। আমি যেটা বলতে যাচ্ছি যে বেসিক্যালি দেখেন সংবিধানটা আমরা তো আমাদের এখনো মূল্যবোধে আসলাম না, রাজনীতিতে আসলাম না, রাজনীতির সংস্কৃতিতে আসলাম না। আমি বলে রাখি, এটা আমি মাঝে মাঝে করি, যখন দেখি কমপ্লিট হয় না তখন মানে যারা অতিথি থাকেন তো তারা গিয়ে বলে রেখে আমরা নেক্সট আরেকটা এপিসোড করবো, আমি বলবো আপনাদেরকে। না, আমি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে পলিটিশিয়ান বলেন, একাডেমিক্স বলেন বা পলিটিক্সে যারা ইন্টারেস্ট নাই, সব ক্ষেত্রে বলি পূর্ণাঙ্গ পিকচারের মধ্যে রেখে বিচার বিশ্লেষণ করা উচিত। একটা আউট অফ দ্য কনটেক্সট বিচার করলে হয় কি, you get to misinterpret the thing and misguided হয়ে যায় মানুষ। কাজে আমার বাস্তবতার মধ্যে থেকে সবকিছু চিন্তা করতে হবে। আমি দেখেন গভর্নমেন্ট এখন নতুন একটা প্রবলেমে পড়ে গেছে, এই যে বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে বিদ্যুৎ সেক্টরে, প্রাইভেট সেক্টর থেকে এবং গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে আমরা লিকুইডিটি ক্রাইসিসের মতো একটা জায়গায় পড়ে যাচ্ছি। তো সব অ্যাকশনে কিন্তু একটা লিকুইডিটি ক্রাইসিস কি জন্য? It's one of the reason is this, যে আপনি যে বিশাল বিশাল এই যে ইকুইপমেন্টস টুলস ইম্পোর্ট করে নিয়ে আসছেন, এগুলো করতে যে আপনার ডলার নিতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে যখন ডলারগুলো নিচ্ছেন টাকা ভিতরে ঢুকে যাচ্ছে, এবং এগুলো তো আপনার এটার জন্য বেশি নাকি শেয়ারে যে বেশি ইনভেস্ট করেছে ব্যাংকগুলো সেটা? না, ব্যাংকগুলো শেয়ারে বেশি ইনভেস্ট করার ব্যাংক কারণে লিকুইডিটি ক্রাইসিসে কিন্তু ব্যাংকের কাছে গেলে এটাই বলছে না, এখানেই তো সমস্যাটা মান্না ভাই। আমরা we're not সরকারি উদ্যোগে অধিকার ইম্পোর্ট বেড়ে যাওয়ায় আমাদের লিকুইডিটি ক্রাইসিস হয়েছে এরকম কোন ডেটা অবশ্য আমার কাছে নেই। This is one of the big reasons. আমাকে সময় যদি আপনি দেন আমি ক্লিয়ার করে দেব, আজকে তো সময় নাই, আরেকদিন আপনি দেন পুরো পরিষ্কার করে দিব। এবং আপনাকে সিম্পলি একটা জিনিস বলবো, ব্যাংকগুলোর ব্যাপারে একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাকে। ব্যাংকগুলি যে ওভার ইনভেস্টমেন্ট করেছে, তারপরে তারা টাকা বের করে নিয়ে এসেছে, এটা নিয়ে আমরা কতটা অজ্ঞতাপ্রসূত কথা বলি, অ্যাবসলিউটলি নট। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, সেকেন্ডারি মার্কেটে যে টোটাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট ছিল, তার কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট ওয়াজ ডান বাই দ্য ব্যাংকস? ডু ইউ নো দিস? ইট ইজ 7.5% অ্যাপ্রক্সিমেটলি। সেই ইনভেস্টমেন্ট বের হয়ে আসলে হাউ ডু দ্যাট কন্ট্রিবিউট টু ক্র্যাশ? সো আমাদের কনক্লুসিভ কথা বলবেন আপনি, আমি একটু শেষ করিনি। সেটা হচ্ছে আমাদের আসলে তথ্য উপাত্ত এবং সত্য তথ্য নির্ভর কথাগুলি এবং ডিসকাশনের মধ্যে আসা খুবই জরুরি সত্যের কাছে পৌঁছানোর জন্য। আমি খুব চাইবো যে আপনারা দুজন তো মানে এমনিতে ব্যক্তিগত বন্ধু ঘনিষ্ঠতা আছে, কাছাকাছি থাকেন, দুইজন মিলে তর্ক করে একদিন আসে। সবসময় তর্কের মধ্যে হ্যাঁ, তো ওরকম করে আসবেন রেডি করে। আমি আমার কনক্লুশন দিতে গেলে আমি সেখানে বলবো যে সবকিছুর মধ্যে যদি সত্যিকারের সম্ভাবনার কথা বলেন, সম্ভাবনা অবশ্যই আছে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা আছে বাংলাদেশের তরুণ প্রজন্ম বা তরুণতর প্রজন্ম যারা আছে, বিকজ অ্যাটলিস্ট এই ইন্টেনশন আছে আমাদের অ্যাকোমোডেট আমরা করতে জানি। এই যে যেটা বলেন যে সারাক্ষণই তর্কের মধ্যে আছি, বাট ইউ নো উই আর নট, দেয়ার ইজ নো পার্সোনাল অ্যানিমিটি। আই মিন আই লাভ দিস ম্যান বিকজ পড়াশোনা করছে, পড়াশোনা করাচ্ছে, ইয়াংদের মধ্যে রয়েছে এবং অনেক পড়াশোনা করে অবজেক্টিভলি কথা বলার চেষ্টা করে। অবশ্যই পলিটিক্যাল কোনো একটা জায়গায় ইনক্লাইন থাকতে পারে, দ্যাট এভরিবডি হ্যাজ দ্য রাইট টু ডু দ্যাট। একই জায়গা থেকে আমারও আমার অবস্থান থেকে আমি আমার মতো কথা বলি, কিন্তু যেখানে আমার সাথে বারবার আরাফাতের তর্ক বিতর্কটা লেগেই থাকে, বিকজ শুধুমাত্র ইকোনমিক টার্মসে কথা বললে আমরা এই যে জিডিপি নিয়ে কথা বলছি, হ্যাঁ আপনার ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলছি, পার ক্যাপিটা ইনকাম নিয়ে কথা বলছি, বাংলাদেশের 80% অফ দ্য পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস বিগ টার্মস। এমনকি আমাকে বললো, আমি কিন্তু একজন ভালো অর্থনীতিবিদ না, অর্থনীতি এত ভালো বুঝিও না শিক্ষকদের মতো, বাট মানুষ বুঝতে চায় তার জীবনের কোনো পার্থক্য হয়েছে কিনা, তার জীবনে অর্থনৈতিক পরিবর্তন এসছে কিনা, অর্থনীতি মুক্তি এসছে কিনা। একজন ট্যাক্সি যে চালায়, ট্যাক্সি চালক, সেই স্বপ্ন দেখে আমার ছেলেটা একটা ট্যাক্সির মালিক অন্তত হবে কিনা। হ্যাঁ, যে একটা মুদির দোকানে কাজ করে সে চিন্তা করে আমার ছেলে একটা মুদির দোকানের মালিক হবে কিনা। স্টেপ বাই স্টেপ, জেনারেশন বাই জেনারেশন আমাদের কোনো উন্নয়ন হবে কিনা, সে জায়গায় স্বপ্ন মানুষ দেখছে কিনা, দেখতে পারছে কিনা। এই জিনিসগুলোকে যদি আমরা বিবেচনা নেই, তাহলে বুঝতে হবে যে একটা দেশ, একটা জাতিকে শেষ পর্যন্ত নেতৃত্ব দেয় রাজনৈতিক নেতৃত্ব। সুতরাং রাজনীতির মাধ্যমেই কিন্তু একটা নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব পলিটিক্যাল লিডারশিপের পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে কিনা,
একটা সুস্থ রাজনীতি দেয়ার, একটা ভালো রাজনীতি দেয়ার, উন্নয়নমুখী রাজনীতি দেয়ার, গণমুখী রাজনীতি দেয়ার সেই ইচ্ছাটা আছে, নাকি শুধুমাত্র ঘোষণার মধ্যেই দিন বদল হবে, নাকি আমি সত্যিকার অর্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বাইরে বেরিয়ে এসে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে বাইরে এসে যদি শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের নেতা হিসেবে কিছু একটা দেওয়ার রাজনৈতিক কমিটমেন্ট তার রয়েছে কিনা, এটা তাকে তার কাজের মাধ্যমে, তার রাজনীতির মাধ্যমে প্রমাণ করতে হবে। আমি গত 10 বছর সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে আমার কাছে এই দুটো দলের কাছ থেকে, বিকজ আমি রাজনীতির ব্যাপারে আমি নিশ্চয়ই আমরা যদি পরবর্তী আরেকদিন আসি সেখানে আমরা ফোকাস করতে পারবো, শুধুমাত্র বিদ্যুৎ সেক্টর ওগুলো নিয়ে আসলে বিচ্ছিন্ন আলোচনা করে কোনো লাভ হবে না। রাইট, পলিটিক্যাল ডিসকাশনটা আমাদের করতে হবে যে রাজনৈতিক কমিটমেন্ট রয়েছে কিনা, ক্যাপাসিটি রয়েছে কিনা, কোয়ালিফাইড লিডারশিপ রয়েছে কিনা, যেই নেতৃত্বের মাধ্যমে, যেই রাজনৈতিক দলের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আমার কাছে এই দুটো দল সাংগঠনিকভাবে কালো টাকা এবং পেশি শক্তির উপর নির্ভর করে চলে, যাদের আইডিওলজি ইজ ভেরি স্ট্রং, বাট আইডিওলজিক্যাল প্র্যাকটিস আসলে রয়েছে কিনা এবং সেই পলিটিক্যাল মোটিভ রয়েছে কিনা, সে জায়গা থেকে, সে জায়গার বিবেচনায় আমি এই দুটোর মধ্যে তুলনা করবো না কোনটা বেশি ভালো বা কোনটা কম খারাপ বা কোনটা কম, বাট এই দুজনের কাছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আমার মনে হয় না আর কোনো স্বপ্ন দেখছে এই দুটো দলের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে কোনো পরিবর্তন আসতে পারে। তবে অবশ্যই আশার বিষয় হচ্ছে এটাই যে বাংলাদেশের তারুণ্য, তরুণ প্রজন্ম, যেটা আমি আরাফাতের সাথে অনেকবার ডিসকাশন হয়েছে, এন্ড আমরা যেটা দেখেছি যে প্রায় 70% 80% ইয়াঙ্গার পিপল যারা পড়াশোনা করছে, লেখাপড়া করছে, দে হেট পলিটিক্স, রাজনীতি থেকে দূরে থাকতে চায়, পারলে কালকে ভিসা পেলে দেশ থেকে চলে যাবে এমন একটা ভাব। এদেরকে দেশে আবার আটকে রাখতে হবে, এদেরকে রাজনৈতিক নেতৃত্বে দেশের মাটির সাথে সম্পর্ক স্থাপন করবার জন্য যে নেতৃত্ব দরকার, সে নেতৃত্ব যদি আগামী প্রজন্ম থেকে উঠে আসে, অবশ্যই বাংলাদেশের সম্ভাবনা অবারিত। একটি হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোর ব্যাপার মাহি যেটা বললো, আমি মনে করি তাদেরকে মেজার করার একটা ওয়ে হচ্ছে তাদের পারফরমেন্স, এন্ড পারফরমেন্সে দেখতে গেলে তারা কি কাজ করছে, কতটুকু এগুচ্ছে, যেগুলো নিয়ে আমি কাজ করি এবং কথা বলার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের যে স্বপ্ন এবং জীবনমানের উন্নয়ন ঘটছে কিনা, সেটা কিন্তু তার প্রতিফলন এই নাম্বার এবং ডেটাগুলোতেই ঘটে। এগুলো তারা না বুঝুক, কিন্তু এই ডেটাগুলি কিন্তু আমাদের বলে দেয় আদৌ কিছু হচ্ছে কিনা, যার কারণে এই ডেটাগুলো নিয়ে রিসার্চ করা, ঘাটাঘাটি করা ইজ ইম্পর্টেন্ট, কারণ এগুলো সেইখান থেকে কিন্তু উঠে আসা জিনিস, এগুলো আকাশ থেকে নেমে আসে না, আমি সেটাই বলতে যাচ্ছি। মানে আমরা আবার একটু কম শিক্ষিত, তো সেই জন্য এই একই দুজন অর্থনীতিবিদ যখন দুরকম ডেটা নিয়ে আসেন আমরা তখন অবাক হয়ে যাই। বিতর্কের দরকার নেই, কারণ একটা কথা বলে স্ট্যাটিস্টিক্স এ লাই, ড্যাম লাই, মেলা কথা। জনাব মোহাম্মদ আরাফাত এবং মাহি বি চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমার হাতে সময় নেই, এই জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে আলোচনা আসলে শেষ হয়নি, বলে রেখেছি এই দুজন আবারও আপনাদের সামনে আসবেন এই বিষয় নিয়ে এবং একদম অতি সাম্প্রতিক বিষয় নিয়ে, তখনকার মতো আপনাদের সামনে কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।